আদিত্যর মাথা ঘুরে ওঠার উপক্রম তার সামনের নূরকে দেখে। নূর শাড়ি পরেছে, আর আজকে ঠিকমতই পরেছে। শুধু পরেনি, একেবারে আবেদনীয় ভঙ্গিতে কোমর, নাভি বের করে শাড়ি পরেছে। বোঝা যাচ্ছে কেউ তাকে পরিয়ে দিয়েছে। সাথে তার সাজটাও তেমনই আবেদনীয়। বুকের উপর আঁচলের অংশটাও সরে গেছে অনেকটাই, যার দরুন আরও বেশি আবেদন ছড়াচ্ছে। আদিত্যর হৃৎপিণ্ড ব্লাস্ট হয়ে যাওয়ার উপক্রম। গলা শুকিয়ে আসছে আদিত্যর। তার মাছুম বাচ্চা পরীটার এমন ভয়ঙ্কর রূপ পরিবর্তন কিভাবে হল? আদিত্য আচম্বিত ভঙ্গিতে তাকিয়ে নূরের দিকে এগিয়ে গিয়ে ঢোক গিলে থতমত কণ্ঠে বলল, অ্যাঞ্জেল, এসব কি পড়েছ? নূর আদিত্যর প্রশ্নের উত্তর দিল না, বরং উল্টো নিজের লাল লিপস্টিকে রাঙা ঠোঁট দাঁতের নিচে কামড়ে ধরে আরও বেশি আবেদনীয় ভঙ্গিতে বলল, তুমি এসেছ দার্জিলিং, ডার্লিং। আদিত্য যেন ঠাস করে বাড়ি খেল। ভ্রু কপাল কুঁচকে বলল, দার্জিলিং? কি বলছো অ্যাঞ্জেল? আমি তো তোমার হিরো। আরে এভাবে ঠোঁট কামড়াচ্ছ কেন? ঠোঁট কেটে যাবে তো। ছাড়ো ঠোঁট। নূর বলল, না, আপনি আমার স্বামী। আর স্বামীকে দার্জিলিং বলতে হয় যখন স্বামীর সাথে আসল কাজ করতে হয়। তখন এমন করতে হয়। হোয়াট? আসল কাজ মানে? এসব বাদ দাও নূর। যাও কাপড় পাল্টে এসো। নূর বোকার মতো মুখ করে বলল, আরে কাপড় কেন পাল্টাবো? কাপড় তো আপনি খুলেই ফেলবেন। এটাই তো আসল কাজের নিয়ম। আদিত্যর চোখ বেরিয়ে আসার জো। কাশি উঠে গেল তার। কি বলে এই মেয়ে? কোনো রকমে কাশি থামিয়ে বলল, এঞ্জেল, কি বলছো এসব? আরে ঠিকই তো বলছি। আসল কাজের প্রথম ধাপ হল কাপড় খোলা, না হলে হয় না। নূর দুই সামনে ছড়িয়ে দিয়ে আদিত্যর দিকে অগ্রসর হয়ে বলল, নিন, খুলুন কাপড়। তারপর আপনার চাহিদা পূরণ করুন। আদিত্য ভ্যাবাচেকা খেয়ে বলল, চাচা? কিসের চাচা? কোথাকার চাচা? কি বলছো এসব তুমি অ্যাঞ্জেল? আরে চাচা, তোমার চাচা। বনু বলেছে স্বামীর চাচা পূরণ করতে হয়, না হলে স্বামী অখুশি থাকে। তাই আজ আমি তোমার চাচা পূরণ করব। বেচারা আদিত্যর উপর মনে হলো এ মুহূর্তে টাস টাস করে বাজ পড়ল। এই বোনদের জ্বালা থেকে কি রেহাই পাবে না সে? এক বোনের জ্বালা শেষ হয়নি কি আরেক বোন আবার কি বুদ্ধি দিয়ে গেছে আমার অ্যাঞ্জেলকে। এখন আদিত্য বেচারা কি করবে? নিজেকে সামলাবে নাকি নূরকে? আদিত্য কোনোরকমে নূরকে বোঝানোর চেষ্টা করে বলল, দেখ অ্যাঞ্জেল, আমার কোনো চাচা চাহিদা নেই। তোমার এগুলো করতে হবে না। কেন চাচা নেই? বনু বলেছে সব পুরুষের চাচা থাকে। তাহলে কি তুমি পুরুষ না? এবার তো বেচারা আদিত্যর গলা ফাটিয়ে হাত পা ছড়িয়ে কাঁদতে মন চাইছে। যেন ধরণী ফেটে যাচ্ছে, আসমান কেঁপে যাচ্ছে টাইপ অবস্থা। এ কোনো জ্বালায় পড়ল সে? আদিত্যর অবস্থা বেগতিক করে দিয়ে নূর বলে উঠল, দেখ চাচা, তো আমি পূরণ করবই, না হলে তুমি অখুশি থাকবে। আর তোমাকে অখুশি থাকতে দেব না, তাই চাচা পূরণ করো তাড়াতাড়ি। বনু কি যেন বলেছিল? নূর মাথা চুলকে মনে করল তার বোন কি বলেছিল তাকে। কিছু একটা মনে পড়ার মতো করে প্রফুল্ল হয়ে বলল, হ্যাঁ মনে পড়েছে।
বনু বলেছে চাচা পূরণ করতে প্রথমে একজন আরেকজনের ঠোঁট খেতে হয়। তো চলো ঠোঁট খাই আমরা। বলেই নূর নিজের ঠোঁট চোখা আদিত্যর দিকে নিজের মুখ এগিয়ে নিয়ে গেল। এবার তো বোধহয় ভূমিকম্পই শুরু হলো আদিত্য জন্য। সিডোর, আইলা সব ঘূর্ণিঝড় উপচে পড়ল তার উপর। আকাশ পাতাল ধ্বংস হয়ে যাবার মতো অবস্থা। আদিত্য ভয় পিছিয়ে গিয়ে আমতা আমতা স্বরে বলল, কি করছো অ্যাঞ্জেল? দেখ এসব করতে হবে না তোমার। আমি এমনিতেই তোমার উপর খুশি। এই দেখ কত খুশি আমি। আদিত্য দুপাটি দাঁত বের করে হাসিমুখ করে নূরকে দেখালো সে খুশি। কিন্তু নূরের উপর তা ছটাক পরিমাণও প্রভাব ফেলল না। সে জেদ ধরে বলল, না না, তা বললে হবে না। আপনাকে চাচা তো পূরণ করতেই হবে। বলেই নূর আবারও আদিত্যর ঠোঁটের দিকে আবারও এগুতে লাগল। বেচারা আদিত্য পেছাতে পেছাতে অসহায় কণ্ঠে বলল, নুনুর দেখ আমার কথা শোনো। এমন করে না শোনা। এসব করতে হবে না তোমাকে। কথা শোনো আমার প্লিজ। আদিত্য নূরের কাছ থেকে বাইতে এদিক ওদিক সরে যেতে যেতে নূরকে বোঝানোর চেষ্টা করতে লাগল। কিন্তু নূর তা বুঝতে নারাজ। সে গো ধরে রইল। আদিত্যকে ধরার জন্য তার দিকে যেতে যেতে বলল, না না, আজ তো চাচা পূরণ হবেই। না হলে হবে না। তাড়াতাড়ি আসো। বেচারা আদিত্যর ছেড়ে দে, মাকে দে বাঁচি অবস্থা। এমন অবস্থা হয়তো পৃথিবীতে কোনো স্বামীরই হয়নি, যেখানে বউয়ের আহ্বান থেকে বাঁচতে পালাতে হচ্ছে তাকে। আদিত্য শেষ পর্যন্ত না পেরে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গিয়ে ঝট করে দরজা লাগিয়ে দিল। নূর দরজায় করাঘাত করতে করতে বলল, দার্জিলিং। এই দার্জিলিং, বাইরে আসো না। আরে চাচা পূরণ করতে হবে তো। কিন্তু আদিত্য বের হল না। নূর কপট রাগ দেখিয়ে বলল, এই দার্জিলিং, বের হও না। পচার মতো করছে কেন? কিন্তু আদিত্য বের হল না। আজ তো যদি এই ধরনী ফেটে দুই ভাগ হয়ে যায়, আসমান চৌচির হয়ে যায়, সিডোর এসে সব ধ্বংস করে দিয়ে যায়, তবু আদিত্য বের হবে না এখান থেকে। দরকার হলে সারা জীবন ওয়াশরুমেই কাটিয়ে দিবে সে, তবুও বের হবে না। এমনটাই পণ করল সে। তবে আদিত্যর এই পণ সেকেন্ডের সময় না নিয়েই তৎক্ষণাৎ পরিবর্তিত হতে বাধ্য হল যখন বাইরে নূরের চিল্লানোর আওয়াজ কানে এলো। নূর জোরে জোরে আবির আর বিহানের নাম ধরে ডাকতে ডাকতে বলছে, দেবর, দেখো না, হিরো চাচা পূরণ করছে না। তোমরা একটু বলো না তাকে। আদিত্যের মাথায় এবার মহাকাশের সমস্ত গৃহগুলো ভেঙে পড়ল। এই সেরেছে। এই মেয়ে তো সবাইকে ডাকছে। আবিররা এই নূরকে এই অবস্থায় দেখলে আর নূরের কথা শুনলে মান ইজ্জত পুরাই নিলামে উঠে যাবে। আদিত্য ধরফরিয়ে দ্রুত দরজা খুলে বেরিয়ে এলো। নূর সবাইকে ডাকতে ডাকতে দরজা খুলতে যাচ্ছিল, তা দেখে আদিত্য ছুটে এসে দ্রুত নূরের হাত ধরে তাকে আটকিয়ে বলল, শুশ শুশ, কি করছো অ্যাঞ্জেল? সবাইকে কেন ডাকছ? প্লিজ চুপ করো। ডাকবো না তো কি করব? তুমি আমার কথা মানছ না কেন? তাই সবাইকে আমি বিচার দিব। বলেই আবার জোরে জোরে ডাকতে লাগল সবাইকে নূর। আদিত্য অসহায় করুণ সুরে বারবার থামতে বলছে, কিন্তু থামছেই না নূর। শেষ পর্যন্ত আর না পেরে আদিত্য নূরের ওষ্ঠদ্বয় চেপে ধরল নিজের ওষ্ঠদ্বয় দ্বারা। এভাবেই বন্ধ হল নূরের কণ্ঠস্বর। কিন্তু আদিত্যর এহেন কাজে নূরের মাঝে কি হল সে বুঝতে পারল না।
কেমন অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ল তার সর্বাঙ্গে। অবুঝ নূর এই অনুভূতির মর্ম বুঝতে অক্ষম। তবে যাই হচ্ছে তার কেমন ভালো লাগছে। আরও বেশি করে এই ছোঁয়া পেতে মন চাইছে। নূর ঘোরের মাঝে আনমনেই আদিত্যর সাথে আরও লিপটে গেল। নিজের থেকেই আরেকটু মিলিয়ে নিল অধৈর্যগোল জোড়া। আদিত্য যেন কেমন ঘোরের মাঝে চলে গেল। নূরের নেশা তাকে বাস্তবতার সাথে বিচ্ছিন্ন করল। সব ভুলে নূরের ওষ্ঠদ্বয়ের মাঝে বিলীন হল সে। নূরের মনে হচ্ছে তার শরীরে কেমন সুরসুরির মতো অনুভব হচ্ছে। হাত পায়ের নখ শিনশিন করছে। অজান্তেই সে আদিত্যর সাথে আরও নিবিড়ভাবে মিলিত হল। তাদের এই ওষ্ঠদ্বয়ের ক্রিয়ার ব্যাঘাত ঘটল দরজায় নখ করার শব্দে। বাইরে আবির আর বিহান দরজা চাপড়িয়ে বলছে, ভাবি। কি হয়েছে? ডাকছিলেন কেন? আবিরের কথায় আদিত্যর হুঁশ এল। ঝট করে তড়িৎ গতিতে সে ছেড়ে নূরের ঠোঁট। মনে মনে ভাবল, এটা কি করছিলাম আমি? না না, এটা ঠিক না। আমার পরীটা এখনো মাছুম, অবুঝ। তার সাথে এখন শারীরিক সম্পর্ক করা একদম ঠিক না। ভীষণ অপরাধবোধ হল আদিত্যর। অপরদিকে আবির বাইরে থেকে ডেকেই যাচ্ছে, ভাবি কি হয়েছে? দরজা খোলো। আদি আছিস তুই? নূর তৎক্ষণাৎ বলে উঠল, হ্যাঁ আছে তো। আমরা চাচা পূরণ করছি। এই তো মাত্রই ঠোঁট খেয়ে। বাকি কথা শেষ করার আগেই আদিত্য দ্রুত নূরের মুখ চেপে ধরল। আজ তো মান ইজ্জত পুরাই নর্দমায় ডুবিয়ে দিবে মেয়েটা। আবির নূরের কথা বুঝতে না পেরে ভ্রু কুঁচকে বলল, চাচা পূরণ করছে? কার চাচা? কোথাকার চাচা? কিসের চাচা? আদিত্য তাড়াহুড়ো করে বলল, আরে কিছুই হয়নি। নূর তেলাপোকা দেখে ভয় পেয়ে গেছে। আমি ওয়াশরুমে ছিলাম অত, তাই তোদের ডাকছিল। আর কিছু না। আবির প্রত্যুত্তরে বলল, তেলাপোকা ভাবির চাচা হয়? বাহ! তাহলে তো তোর শ্রদ্ধেয় চাচা শ্বশুর হইল। আর আমগো তাউই। এখন থেকে তো তাহলে তেলাপোকার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে। আত্মীয় বলে কথা। বলেই হো হো করে হাসতে লাগল আবির। আদিত্য ভেতর থেকে দাঁতে দাঁত চেপে বলল, তোরা এখন যা এখান থেকে, ইডিয়টস। আবির মিছে রাগ দেখিয়ে বলল, হ যাইতাছি। এইখানে কি রিলিফের চাউল বিতরণ হচ্ছে যে হুদাই দাঁড়িয়ে থাকব? আবিররা চলে গেছে বুঝতে পেরে আদিত্য নূরের মুখ ছেড়ে দিয়ে 10 মণ ওজনের হাফ ছেড়ে বাঁচল। নূর আদিত্যর উদ্দেশ্যে বলল, আরে ওদের মিথ্যে বললে কেন? আমি কখন তেলাপোকা দেখে ভয় করেছি? আরে আমরা তো চাচা পূরণ করছিলাম, তাই না? আদিত্য এবার দীর্ঘশ্বাস টেনে নিয়ে নূরের হাত ধরে বিছানায় উপর এনে বসাল। নূরের শাড়ির আঁচল ঠিক করে দিয়ে নূরের 2 হাত নিজের হাতের মুঠোয় জড়িয়ে নিয়ে নরম শান্ত সুরে বলল, দেখ অ্যাঞ্জেল, মন দিয়ে আমার কথা শোনো। তোমাকে কে কি বলল সেটা শোনার একদম দরকার নেই। আর না, আমাকে খুশি করার জন্য সব করতে হবে। তুমি যেমন, আমি তোমাকে ওভাবে পেয়েই অনেক খুশি। শুধু খুশি না, অসামান্য খুশি। তুমি আমার চাহিদা পূরণ করতে চাও, তাই তো? নূর মাথা উপর নিচে নাড়িয়ে বুঝাল, হ্যাঁ। আদিত্য মুচকি হেসে বলল, তাহলে আমার চাহিদা হল
তুমি চঞ্চল হাসিতে, তোমার দুরন্তপনায়, তোমার মাছুম কথায়, তোমার আনন্দে। তুমি যেমন আমি তেমনই থাকবে এটাই আমার চাহিদা। তাই কারোর কথায় আমার জন্য নিজেকে বদলাবে না তুমি। এসব আমার চাই না। আমার জন্য কিছু করতে চাইলে শুধু নিজেকে খুশি রাখো। তাহলেই আমি খুশি। কি করবে তো আমার এই চাহিদা পূরণ? নূর বাচ্চাদের মতো ঘাড় কাত করে বলল, হ্যাঁ করব। এই তো আমার লক্ষ্মী অ্যাঞ্জেল। আদিত্য নূরের কপালে চুমু খেয়ে বলল, যাও, এখন এসব চেঞ্জ করে জামা পরে এসো। তারপর ঘুমাবো আমরা। তোমাকে আমার বুকের মাঝে নিয়ে ঘুমানোটাও আমার চাহিদাগুলোর মাঝে অন্যতম। তাই এখন সেই চাহিদা পূরণ করো, ঠিক আছে? আচ্ছা। নূর উঠে গিয়ে কাপড় পাল্টে এলো। তারপর আদিত্যর বুকে লেপ্টে ঘুমিয়ে গেল দুজন পরম প্রশান্তিতে। সকালে লিভিং রুমের সোফায় শুয়েছিল আবির। ঘুম থেকে উঠেও আলসি ছাড়ছে না, তাই সোফায় গা এলিয়ে দিয়ে এক পা নিচে, অন্য পা সোফার উঁচুর উপর উঠিয়ে দিয়ে এলোমেলো ভাবে শুয়ে আছে, যেন সোফার উপর চাদর মেলে দিয়ে রেখেছে কেউ। পাশেইটি টেবিলের উপর থেকে ফোনের ঠাং মেসেজ টোনের শব্দে সেদিকে তাকালো আবির। ফোনটা বিহানের, চিনতে পারল তা। ফোন রেখে হয়তো কোনো দিকে গেছে। আবির ফোনটা হাতে নিয়ে দেখল হিয়া মেসেজ দিয়েছে। বিহান, কি করছেন? আজ কি আসবেন দেখা করতে? মেসেজ দেখে আবিরের ঠোঁটে বাঁকা হাসি ঝুলল। মাথায় কুবুদ্ধি লাফিয়ে উঠল তৎক্ষণাৎ। সে বিপরীতে মেসেজ পাঠাল, কি করুম প্রেতাম্মা থুককু প্রিয়তমা, তোমার পীড়িতের নদীতে হাবুডুবু খাইতাছি। এই ভরা যৌবন, এই কাঁচা অঙ্গ পড়ে পড়ে বাসি হয়ে যাচ্ছে জানেমন। আমি তোমার শিকার হতে চাই। এই জ্বালা আর যে সইতে পারছি না। তুমি বাঘিনী হয়ে আমাকে শিকার ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেল। এই যৌবন জ্বালায় ছটফট করছি আমি। আসো জানেমন, আমাকে ফালাফালা করে দাও। খতম করে দাও আমার কাহিনী। মেসেজ পাঠিয়েই নিজে নিজেই হাসতে লাগল আবির। তখনই বিহান এসে আবিরের হাত থেকে ফোনটা ছো মেরে নিয়ে বলল, ওই হালা, তুই আমার ফোনে কি করতাছছ? বিহান নিজের ফোনের মেসেজটা দেখে চোখ চটগাছ হয়ে গেল তার। ক্ষিপ্ত সুরে বলল, আয় হায়, এইগুলা কি পাঠাইছ ছাড়ামি? হিয়া তো আমারে মাইরাই ফালাইব। আমার ঘর সাজানোর আগেই ভাইঙ্গা দিলি তুই। বিহান দ্রুত আগে হিয়াকে ফোন দিল ভুল ভাঙানোর জন্য। হিয়া প্রথমে ফোন রিসিভ করল না। কয়েকবার দেওয়ার পর রিসিভ করল সে। সাথে সাথেই বিহান বলে উঠল, হিয়া আমার কথা শোনো। ওই মেসেজ আমি পাঠাই নাইকা। আমার হারে হারামি বন্ধু পাঠাইছে। হিয়া ওপাশ থেকে বলল, থাক, আর মিথ্যে বলতে হবে না। আপনারা সব পুরুষই এমন। ছি হহ। আরে নানা হাচাই কইতাছি আমি। তোমার বিশ্বাস না হইলে আমি তোমারে দেখাইতাছি, খাড়াও। বিহান ভিডিও কল করল হিয়াকে। তারপর আবিরের কাছে এসে বসে আবিরকে দেখিয়ে বলল, এই দেখোই হারামি পাঠাইছে। বিহান আবিরের উদ্দেশ্যে বলল, কিরে কচ না ক্যা? ক তুই করছস? আবির যেন এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে ইনোসেন্ট ব্যক্তি। যেন মাত্রই পৃথিবীতে ভূমিষ্ঠ হল সে। দুনিয়াদারি কিচ্ছু বোঝে না সে। এমন একটা ভোলাভালা ফেস করে বলল,
কি বলেছি আমি? কিছু কি বলার ছিল আমার? বিহান ক্ষেপে গিয়ে এক হাতে ফোন ধরে রেখে অন্য হাতে আবিরের গলা শক্ত করে পেঁচিয়ে ধরে মোচড়াতে মোচড়াতে দাঁতে দাঁত পিষে বলল, ছালা হারামি, কিছু কছ নাই তুই তাই না? ভালোই ভালোই ককি করছছ, নাইলে তোর বংশের বাততি আইজকাই নিভাই দিমু কইলাম। আবির এই পর্যায়ে হাসতে হাসতে বলল, আরে কি বলছি? যা বলছি তোর ভালোর জন্যই তো বলছি। ভাবি থাকতে তোর ভরা যৌবন খালি থাকার হাত থাইকা উদ্ধার করতাছি। কোথায় আমার এত বড় উপকারের বদলে ধন্যবাদ দিতে দিতে মুখের ছালা তুইলা ফালাবি তা না মারতাছোছ। মানবতা আজ কোথায়? মানবতা উগান্ডায় গেছে গা। তুইও যা হেইহানে। এদের কাণ্ড দেখে হিয়া মুখ টিপে হাসল। বুঝতে পারল আবির আসলেই মজা করেছে। ওদের কথার মাঝে নূর এলো সেখানে। ভিডিও কলে হিয়াকে দেখে সে উৎসুক হয়ে জানতে চাইল মেয়েটিকে। আবির জানালো, ভাবি এটা তেমার হবু যা। নূর কনফিউজড মুখ বানিয়ে বলল, যা? সেটা আবার কি? আরে যা মানে দেবরের বউ, উনি হলো তোমার বিহান দেবরের হবু বউ। ও ও তাই, তাহলে আমিও কথা বলবো জায়ের সাথে। বিহান ফোন নূরের কাছে দিয়ে পরিচয় করিয়ে দিল হিয়ার সাথে। নূর অনেক হাসি মুখে হিয়ার সাথে কথা বলল। হিয়ারও অনেক পছন্দ হল নূরকে। বিহানের কাছে সে শুনেছিল নূরের ব্যাপারে। তার সত্যিই অবিশ্বাস্য লাগে পৃথিবীতে এখনো এমন ভালোবাসা আছে। মানসিক ভারসাম্যহীন নূরকে কতটা ভালোবাসে আদিত্য। এমন ভালোবাসা দেখে যেন হিয়ারও ভালোবাসতে মন চায়। হ্যাঁ, সে ভালোবাসতে চায় বিহানকে। তার সাথে আগামীর পথ একসাথে চলতে চায় সে। হিয়ার সাথে কথা বলা শেষে বিহান আবিরকে শুনিয়ে শুনিয়ে নূরকে বলল, ভাবি আপনার আরও যা চাই? নূর উৎসাহিত কণ্ঠে বলল, হ্যাঁ, চাই তো। আরেকটা যা কিন্তু আছে। আবিরের কাছে লুকাইন না আছে। আপনি কন আপনার যাকে আয়না দিতে। আবির কপাল কুঁচকে বলল, ওই বিহাইন না কি কস? উল্টা পাল্টা বুঝাস কেন ভাবিরে? ভাবি ওর কথায় কান দিও না, এমনিই বলে। আরে না ভাবি, হাঁচাই আছে। আবির চাইলে অহনি আপনারে দেহাইতে পারবো আপনার আরেক যাকে। মাগার দেহাইব না। আছলেও আমার মতো ভালো দেবর না তো। তাই দেহাইব না? নূর তখন অভিমানে মুখ মলিন করে বলল, তুমি ভালো দেবর না, আমাকে যা দেখাও না। যাও কাটটি তোমার সাথে। নূর কথা বলবে না আর দেবরের সাথে। আবির পড়ে গেল মুশকিলে। বিহান বাঁকা হাসল। এবার মজা হবে। আবির অগত্যা নূরের মন খারাপ দেখে বলল, আচ্ছা আচ্ছা ভাবি, রাগ করো না। আমি দেখাচ্ছি। আবির আহানাকে ভিডিও কল করল। একটু পর রিসিভ হলো ফোন। মাত্র ঘুম থেকে উঠেছে হয়তো আহানা। চুলগুলো এলোমেলো, চোখ ফোলা ফোলা, মুখটায় ঘুমো ঘুমো টান টান ভাব। আবিরের নজর থমকিত হল ক্ষণেই। আহানা হামি ছাড়তে ছাড়তে বলল, কি হয়েছে? সকাল সকাল ভিডিও কল কেন করেছেন? আবিরের ঘোর কাটল। তৎক্ষণাৎ নিজেকে সামলিয়ে নিয়ে নিজস্ব ভঙ্গিতে বলল, কেন? তুই কি রানী ভিক্টোরিয়ার কাজের বুয়া যে তোরে সকাল সকাল ভিডিও কল করা যাবে না?
ভাবটা তো এমন করছিস যেন রাতভর জাতিসংঘের স্পিকারের কাজ সামলে বসে আছিস। এমন তালগাছ সমান মান্যগণ্য স্বনামধন্য ব্যক্তিকে সকাল সকাল ভিডিও কল করার দায় আমার 5000 বছরের জেল হওয়া উচিত। আর জেলে আমারে রোজ অনন্ত জলিলের ছবি দেখাইয়া টর্চার করা উচিত টাইপ অবস্থা। অহংকার যেন তোর হিমোগ্লোবিনে মিশে গেছে। মাইবর একে তো এমন পেতনির খালাম্মা পিশাচিনির মতো লুক নিয়া সামনে আইছস। মাছুম পোলাপানের পোরান্ডা ফাইটা 2 ভাগ হয়ে যায়নি, এটাই কপাল। খবরদার, এমন পেতনির রূপ নিয়া কোনোদিন সমানে আইছস তো? আবিরের এত এত মহান উক্তিগুলোর বিপরীতে আহানাকে একেবারেই ভাবলেশহীন দেখা গেল। যেন তার এসব কিছুর পূর্ব অভিজ্ঞতা আছে। তাই আর কোনো প্রতিক্রিয়া হয় না। সে ভাবলেশহীনভাবে বলল, আমার তো অহংকার আছে। আপনি তো মহানতার দেবতা। তো কৃপা করে বলবেন কেন ফোন দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ বলছি, কারণ ছাড়া তোর মতো পেতনিরে ফোন দিতে যাওয়ার প্রশ্নই ওঠে না। আচ্ছা শোন, আমার কিউট নূর ভাবি তোর সাথে কথা বলবে। নে কথা বল। আবির ফোনটা নূরের কাছে দিল। নূর হাসিমুখে তার সাথেও কথা বলতে লাগল। আহানাও নূরের ব্যাপারে জানে। নূরকে দেখার তার এমনিতেও খুব ইচ্ছে ছিল। যা কই ফালতু লোকটা ওর কোনো উপকার তো করল। নূর আর আদিত্যর ভালোবাসা দেখে সেও মুগ্ধ হয়। মনে ইচ্ছে জাগে এমন কিছু তারও পাওয়ার, কিন্তু তার মনের মানুষটা তো এমন না। সে নিঠুর অপ্রেমিক। জানে না তাদের কখনো কোনো গল্প হবে কিনা, ফেরারি মন কখনো কুলায় ফিরবে কিনা। আজ বিহান হিয়ার বিয়ে। কমিউনিটি পার্টি সেন্টারে স্বল্প পরিসরে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যদিও বিহান ঘরোয়াভাবেই বিয়েটা করতে চেয়েছিল, শুধুমাত্র নিজের লোকজন সাথে নিয়ে। এমনিতেও আদিত্যরা ছাড়া তার আর আছেই বা কে? তবে আদিত্য মানেনি। সে বলে দিয়েছে তার বন্ধু কম ভাইয়ের বিয়ে বলে কথা। এত সিম্পলভাবে হতে দিবে না। তাই তো সব আয়োজন আদিত্য নিজেই করেছে। কমিউনিটি সেন্টারেই বিউটি পার্লারের লোক আনা হয়েছে বধূকে সাজানোর জন্য। হিয়াকে সাজাচ্ছে তারা। তা দেখে নূরেরও শখ হয়েছে তাদের কাছে সাজবে। তাই নূরও সাজতেন বসেছে তাদের কাছে। সাজা শেষে নূর আয়নার সামনে ঘুরে ফিরে নিজেকে দেখল। লেহেঙ্গা ধরে আয়নার সামনে খুশিমনে ঘুরে ঘুরে দেখতে লাগল। হিয়া পাশ থেকে বলল, অনেক সুন্দর লাগছে তোমাকে ভাবি। নূর প্রফুল্ল চিত্তে হেসে বলল, তাই? আমি হিরোকে দেখিয়ে আসি। হ্যাঁ আচ্ছা যান। নূর উচ্ছ্বসিত মনে সাজানোর রুম থেকে বাইরে এসে আদিত্যকে খুঁজতে লাগল। আদিত্য স্টেজের পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। তাকে দেখতে পেয়ে খুশিমনে এগিয়ে গেল সে। আদিত্যর সামনে দাঁড়াতেই স্থগিত হয়ে গেল আদিত্যর সকল ইন্দ্রিয় ক্রিয়া। নজরের জমিনে হল অপরিসীম মুগ্ধতার বর্ষণ। ফোনের অপর পাশের ব্যক্তি হ্যালো হ্যালো করে যাচ্ছে, তার খেয়াল নেই আদিত্যর। নূর তার সামনে দাঁড়িয়ে হাসিমুখে লেহেঙ্গা ধরে এদিক ওদিক নাচিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আমাকে কেমন লাগছে হিরো? আদিত্যর অপলক দৃষ্টি, ঠোঁটে মুগ্ধময় হাসির রেখা। কানে ধরে রাখা ফোনটা কেটে দিয়ে নূরের প্রতি সকল মনোনিবেশ করল সে। নূরের আরও কাছে এগিয়ে এসে গালে এক হাত রাখল, মাথা ঝুঁকিয়ে কপালে চুমু এঁকে দিয়ে মুগ্ধ মনে বলল,
তুমি তো আমার পরী, আমার অ্যাঞ্জেল। তাই তো পরীর মতোই লাগছে আমার নূর সোনাকে, একদম পুতুলের মতো। আদিত্যর প্রশংসায় খুশি হয়ে আহ্লাদি হাসি হাসল নূর। বিহানও রেডি হচ্ছে শেরওয়ানি পরে। পাশেই আবির ওকে হেল্প করছে। যদিও হেল্প কম করছে আর দুষ্টুমি বেশি করছে। এই যেমন বিহানের উদ্দেশ্যে বলছে, শোন, এখনো সময় আছে। পেছনের গেট দিয়া ভাইগা যা। নারী জাতির হাতে কুরবান হওয়া থেকে বাঁচার এখনো সুযোগ আছে, কিন্তু পরে আর কোনো রাস্তা পাবি না। বিহান রেডি হতে হতে বলল, তোর গরু মার্কা সাজেশন তোর কাছেই রাখো হালা। ভাগুম কেলা, আমি তো বহুত খুছি। তোর ইচ্ছে, আমি তো তোকে বাঁচাতেই চেয়েছিলাম। ভালোর তো কালি নেই, যা মর গিয়ে। পরে আমার সামনে কানতে আসলে তখন দিব একটা লাথি মেরে দিব। বলেই মিছে রাগ দেখিয়ে বেরিয়ে গেল। একটু পরে বিয়ের আসল অনুষ্ঠান শুরু হয়ে গেল। আমন্ত্রিত মেহমানও এসে পড়েছে। বিহান আর হিয়ার বিয়ে পড়ানো শেষে তাদের স্টেজে বসানো হয়েছে। হিয়া খেয়াল করল বিহান কেমন লাজুক হাসছে। তা দেখে সে মুখ টিপে হেসে বলল, এমন ভাব করছো যেন আমি না, তুমিই বউ। এত লজ্জা তো নতুন বউও পায় না। বিহান লজ্জা পেয়ে বলল, ও আছলে প্রথমবার বিয়া করতাসি তো, তাই একটু আর কি। মাগার চিন্তা কইরো না, পরের বার আর ছরম করব না। অভ্যাস হইয়া যাইবগা। হিয়া চোখ গরম করে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, কি বললে তুমি? আরও কবার বিয়ে করতে চাও তুমি? আরে মজা করতাছি তো। মজাতেও এমন কথা বলবে না। না হলে এমন হাল করব যে আর জীবনেও মজার নামও মুখে আনবে না। বিহান বিড়বিড় করে বলল, আবির যা হাঁচাই কইছিল। মাইয়া মানুষ বহুত খাতারনাক দেখতাছি। আবির আছে তার ধান্ধায়। হিয়ার কয়েকটা কাজিন বোনেরা এসেছে। তাদের মাঝে একটা মেয়েকে তাক করল সে। মেয়েটা সিফন জর্জেটের শাড়ি পরেছে। স্লিম ফিগারে হটনেস ছড়াচ্ছে সে। আবির বাঁকা হেসে এগিয়ে গেল মেয়েটির কাছে। মেয়েটির পাশের চেয়ারে বসে বলল, আচ্ছা, আপনার বাবার কি কয়লার ফ্যাক্টরি আছে? মেয়েটি ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, না তো। কেন? তাহলে এমন হট প্রোডাক্ট উৎপাদন করল কেমনে? আপনাকে বিদ্যুৎ কেন্দ্রে নিয়োগ করলে বিদ্যুৎ ওভারলোড হয়ে যাবে দেশে। মেয়েটি আবেদনীয় হেসে বলল, নট ব্যাড, ইউনিক ফ্ল্যাটেশন। আবির গর্বিত ভঙ্গিতে বলল, সে তো আমি জন্ম থেকেই। ইউনিকনেস আমার ভেতর ঠেসে ঠেসে ভরা। আমি তো পয়দা হওয়ার সময়ও ইউনিক ছিলাম। মানুষ জন্মানোর পর কাঁদে আর আমি জন্মানোর পর নার্সকে চোখ মারছিলাম। বাই দ্য ওয়ে, এই গ্রিন শাড়িতে কিন্তু আপনাকে পুরাই সবজির ভ্যান লাগছে। আসেন আমরা একটু নিরামিষ প্রেম করি। আপনি সবুজ সবুজ সবজি আর আমি আপনার মশলা। মিলেমিশে একেবারে নিরামিষ তরকারি হয়ে যাই। কিন্তু আমার তো ননভেজ পছন্দ। আবির লাজুক ভঙ্গিতে নেকামো করে বলল, যাহ দুষ্টু। এভাবে কেউ বলে? আমার শরম করে না। আমার আবার লজ্জা অনেক বেশি। আমি তো এতটাই লাজুক যে আয়নায় নিজেকেই খালি গায়ে দেখলে লজ্জা পেয়ে যাই। হঠাৎ পাশ থেকে অন্য একটা মেয়ে এসে বলল, আর মেয়েদের দেখে
আবির দেখল হিয়ার সব কাজিনরা ওকে ঘিরে ধরেছে। আবির বাঁকা হেসে বলল, মেয়েদের দেখে কি হয় সেটা তো দেখালে না বুঝতে পারবো। আপনি চাইলে আমাকে এই অভিজ্ঞতা দিতে পারেন। আই ওন্ট মাইন্ড। আমার আবার বিশাল উদার মন, তাই একটুখানি প্রেম আপনার সাথেও করতে পারি। একটুখানি মানে আবার কি? 1 চামচ প্রেম করবেন? আপনি চাইলে 2 চামচও করতে পারি। আসলে আমার হিমোগ্লোবিনে প্রেমের অনেক ঘাটতি থাকে। তাই ডাক্তার বলেছে নিয়ম করে প্রতি 4 ঘন্টা পরপর প্রেমের ট্যাবলেট নিতে, না হলে অসুস্থ হয়ে পড়ি আমি। আবিরের কথায় হেসে দিল সবাই। আদিত্যর অবস্থা বেহাল। নূরকে খাওয়াতে গিয়ে তার নাজেহাল অবস্থা হয়ে গেছে। কখন থেকে তাকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু নূর খাবে না বলে আদিত্যর হাত থেকে বাঁচতে এদিক ওদিক ছোটাছুটি করছে। পুরো হলো রুম জুড়ে বাচ্চাদের মতো ছোটাছুটি করছে সে। বেচারা আদিত্য খাবার নিয়ে নিয়ে তার পিছে পিছে ছুটছে আর অসহায় সুরে বলছে, অ্যাঞ্জেল সোনা, এমন করে না না, একটু খেয়ে নে না, তারপর যত খুশি দৌড়াদৌড়ি করো। কিন্তু কে শোনে কার কথা? নূর তো হি হি করে হাসছে আর ছুটে চলেছে। আদিত্য অনেক কষ্টে নূরকে ধরপাকড় করে কোনোরকমে 2-1 লোকমা খাইয়ে দিতে সক্ষম হল। যেন তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ করল সে। নূর তখন আহ্লাদী কণ্ঠে বলল, আর খাবো না। হয়ে গেছে খাওয়া, এখন খেলতে যাই। আদিত্য টিস্যু দিয়ে নূরের মুখ মুছে দিয়ে মুচকি হেসে বলল, ঠিক আছে যাও, কিন্তু আশেপাশেই থেকো, অন্য কোথাও যেও না যেন অ্যাঞ্জেল। আচ্ছা। বলেই নূর আবার প্রফুল্ল মনে ছোটাছুটি শুরু করল বাচ্চাদের মতো। আদিত্য মাথা নেড়ে হাসল তার চঞ্চল পাখিটার দুরন্তপানা দেখে। তারপর হাত পরিষ্কার করতে বেসিনের দিকে গেল। নূর তার মতো হলের মাঝে এদিক ওদিক ছুটেই যাচ্ছে নিজের মতো। মজা লাগছে তার অনেক। ছোটাছুটির মাঝেই হঠাৎ এক মহিলার সাথে ধাক্কা লাগল নূরের। মহিলাটি হিয়ার পক্ষের মেহমান। ধাক্কা লাগায় তার হাতে থাকা জুসের গ্লাস থেকে জুস পড়ে মহিলাটির শাড়ি ভিজে যায়। আচমকা এমন হওয়ায় নূর ভীষণ ঘাবড়ে যায়। শঙ্কিত হয়ে দাঁড়িয়ে যায় সে। মহিলাটি চরম রেগে যায়। রাগে উচ্চ ক্ষিপ্ত স্বরে বলে উঠল, এই পাগল মেয়ে, চোখ নাই সাথে, কি করলি এসব? পুরো শাড়ি নষ্ট করে দিলি। কোথা থেকে যে এইসব পাগল ছাগল আসে? বিয়ে বাড়িতেও এইসব পাগলের জন্য আর শান্তি নেই। যত সব পাগল ছাগল এসে মেজাজটাই খারাপ করে দিল। ঝাঝাল কণ্ঠে এসব বলতে বলতে নিজের শাড়ি ঝাড়তে ঝাড়তে অন্যদিকে চলে গেল মহিলাটি। নূরের মনটা ভীষণ খারাপ হয়ে গেল। এতক্ষণের প্রফুল্ল মুখটায় কালো আধারে ছেয়ে গেল। চোখে জমল নোনাজল। আর থাকতে মন চাইল তার এখানে। ঠোঁট উল্টিয়ে হাতের উল্টো পিঠে কান্না মুছতে মুছতে দৌড়ে চলে গেল সে। আদিত্য হাত ধুয়ে এসে এদিক ওদিক চোখ বুলিয়ে নূরকে নজরে পেল না। সামনে এগুতে নিবে তখনই পার্টি অ্যারেঞ্জমেন্টের কর্মকর্তা কিছু কথা বলার জন্য আদিত্যর কাছে এলো। আদিত্য তার সাথে কতক্ষণ কথা বলল। কথা শেষ হওয়ার পর সে আবারও এদিক ওদিক নজর বুলিয়ে তার পরীটাকে দেখার চেষ্টা করল। কিন্তু আশেপাশে কোথাও দেখা গেল না তাকে।
আদিত্যর ভ্রু কুঁচকে এলো। নূরকে তো আশেপাশেই থাকতে বলেছিল সে, মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। দুষ্টুটা খেলতে খেলতে কোন দিকে গেছে কে জানে। কবে একটু বুঝবে এই মেয়েটা যে, নূর চোখের আড়াল হলেই এই আদিত্যর জান বের হয়ে যায়। আদিত্য এদিক ওদিক ঘুরে ঘুরে নূরকে খুঁজতে লাগল। কিন্তু নূরকে কোথাও না পেয়ে আদিত্যর কপালে এবার চিন্তার ছাপ পড়ল। ঘাবড়ে গেল মন। কোথায় গেল তার অ্যাঞ্জেলটা? আদিত্য উদ্বিগ্ন মুখে হন্যে হয়ে খুঁজতে লাগল নূরকে। খুঁজে না পেয়ে সময়ের সাথে বাড়ছে আদিত্যর উদ্বেগ, যা ধীরে ধীরে আতঙ্ক আর ভীতিতে পরিণত হচ্ছে। কোথায় গেল ওর অ্যাঞ্জেলটা? আবার কি হারিয়ে গেল কোথাও? না না, অ্যাঞ্জেলকে হারাতে পারবে না সে, কিছুতেই না। সবখানে খুঁজেও নূরকে না পেয়ে এবার যেন পাগল হয়ে গেল আদিত্য। কোথায় গেল আমার অ্যাঞ্জেল? এইমাত্রইতে ওর সামনে কত খুশি মনে খেলছিল, তাহলে কই চলে গেল? আদিত্যর সব এলোমেলো হয়ে যাচ্ছে। পাগলের মতো খুঁজতে লাগল নূরকে। হলের কোথাও না পেয়ে এবার হলের বাইরে আসল নূরকে খুঁজতে। তখনই দেখল করিডোরের এক কোনায় নূর ফ্লোরে হাঁটু ভাঁজ করে বসে আছে। পেছনে থেকে তাকে দেখতে পেয়ে দেহে প্রাণ ফিরে পাওয়ার মতো স্বস্তির নিঃশ্বাস ছাড়ল আদিত্য। তবে আজ অনেক রাগ হল নূরের উপর তার, সে মানা করা সত্ত্বেও এভাবে বাইরে আসল কেন? এদিকে তাকে না দেখে আমার কি অবস্থা হয়ে যায় তার কোনো আইডিয়া আছে তার? এই এতটুকু সময়ে আদিত্যর প্রাণ বেরিয়ে গেছিল প্রায়। আজ তো মেয়েটাকে আচ্ছামতো বকা দিবে সে, যাতে আর কখনো একা একা কোথাও যাওয়ার কথা চিন্তাও না করে। এই মনোভাব নিয়েই নূরের দিকে এগিয়ে গেল আদিত্য। তবে নূরের সামনে আসতেই তার সে মনোভাবের সহসাই পরিবর্তন ঘটল। যখন সে দেখল নূর বসে বসে কাঁদছে। কাঁদতে কাঁদতে হাত দিয়ে চোখমুখ ডলে লাল করে ফেলেছে। আতকে উঠল আদিত্য। ঝট করে নিচে বসে দুই হাতে নূরের মুখটা ধরে বিচলিত স্বরে বলল, কি হয়েছে অ্যাঞ্জেল সোনা, কাঁদছ কেন? শরীর খারাপ লাগছে? আমাকে বলো কি হয়েছে? আর এখানে কেন এসেছ তুমি? চলো ভেতরে যাই। নূর কাঁদো কাঁদো গলায় বলল, না যাব না আমি। ভেতরে ভালো না, সব পচা। আদিত্য ভ্রু কুঁচকে বলল, পচা? কে পচা? কেউ কি তোমাকে কিছু বলেছে? হ্যাঁ, ওরা শুধু পাগল বলে আমাকে। আমার একটুও ভালো লাগে না। আমি তো ইচ্ছে করে তাকে ধাক্কা দেইনি। তাও পাগল বলল। সবাই পাগল বলে। নূরের একদম ভালো লাগে না, অনেক পচা লাগে। বলতে বলতে নূরের চোখের জল আরও বৃদ্ধি পেল। মুষড়ে উঠল আদিত্যর বুকের মাঝে। সে চোয়াল শক্ত করে দাঁতে দাঁত পিষে বলল, কে বলেছে তোমাকে এসব? আমাকে বলো অ্যাঞ্জেল, কে তোমাকে পাগল বলেছে? আমি এক্ষুনি তাকে উচিত শিক্ষা দিচ্ছি। শুধু একবার বলো আমাকে। চলো দেখিয়ে দাও আমাকে। আদিত্য নূরকে উঠাতে চাইলে উঠল না। নূর নাকচ করে বলল, না, যাব না আমি আর ওখানে, একটুও যাব না। আদিত্য বুঝতে পারল নূরের মনোভাব, তাই আর জোর দিল না। এমনিতেও বিহানের আজকের খুশির দিনটাকে নষ্ট করতে চায় না আদিত্য। তাই আপাতত রাগটাকে দমিয়ে ফেলল সে। তারপর নূরের উদ্দেশ্যে বলল,
আচ্ছা ঠিক আছে, ভেতরে যাব না আমরা। বেড়াতে যাবে আমার সাথে? একটা জাদুর জায়গায় নিয়ে যাবে? নূর এই পর্যায়ে কান্না থামিয়ে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, জাদুর? হ্যাঁ জাদুর। অনেক মজার জায়গা। যাবে? নূরের উৎসুকতা জাগল। সে ঘাড় কাত করে বলল, আচ্ছা। আদিত্য মুচকি হেসে নূরকে 2 হাতে পাজা কোলে তুলে নিয়ে বাইরের দিকে এগুল। নূরও অভ্যাস অনুযায়ী আদিত্যর গলা জড়িয়ে ধরে মাথা মিলিয়ে রাখল তার বুকে। আদিত্য নূরকে নিয়ে এসে গাড়িতে এসে বসল। নূরকে কোলের মাঝে নিয়েই গাড়ি স্টার্ট দিল আদিত্য। নূর মিনি বিড়ালের মতো চুপটি করে পড়ে রইল আদিত্যর বুকের মাঝে। প্রায় 1 ঘন্টা ড্রাইভ করার পর গাড়ি থামালো আদিত্য। দরজা খুলে নূরকে কোলে নিয়ে আবারও বের হল সে। নূর আগের মতোই চুপটি করে পড়ে আছে। তবে বাইরে এসে ধীরে ধীরে যখন সামনে এগুলো তখন নূরের চোখে বিস্ময় দেখা গেল। সামনেই দেখতে পেল সে সুন্দর নদীর কিনার। চাঁদের আলোয় কিনারার কাশফুলের বন বাতাসে দোল খাচ্ছে। এসব দেখে নূরের মুখের বিষণ্ণতা সরে গিয়ে ঝলমলে কিরণে যেন ছেয়ে গেল। নূর বিস্ময় ভরা কণ্ঠে বলল, আরে, এটা তো আমাদের গ্রামের মতোই সুন্দর। নূর ঝট করে আদিত্যর কোল থেকে নেমে সামনে ছুটে গেল। নদীর কিনারের শীতল বাতাসে 2 হাত ছড়িয়ে মন ভরে নিঃশ্বাস নিল সে। আদিত্য নূরের কাছে গিয়ে বলল, ভালো লাগছে অ্যাঞ্জেল? নূর প্রফুল্ল মনে বলল, হ্যাঁ অনেক। আসো তোমাকে এবার জাদুটা দেখাই। আদিত্য নূরের হাত ধরে ওকে কাশফুলের বনের কাছে নিয়ে গেল। সেখানে একঝাঁক জোনাকির দল টিনটিন জ্বরে জ্বলছে। তা দেখে তো নূর বিস্ময়ে আত্মহারা হয়ে গেল। চোখের পাতায় তারা চিকচিক করে উঠল। উচ্ছ্বসিত হয়ে জোনাকিগুলো ধরতে লাগল। দুরন্ত হয়ে আবারও খুশি মনে হাসতে লাগল সে। তা দেখে জুড়াল আদিত্যর হৃদয় মন। নূরের এই খুশিটাই তো সে চায়। সবকিছুর বিনিময়ে হলেও সে নূরের মুখে শুধু হাসি চায়। কোনোরকম কষ্ট যেন তার পরীকে ছুঁতেও না পারে, এটাই তার প্রয়াস। নূর আমোদিত কণ্ঠে আদিত্যর উদ্দেশ্যে বলল, এটা অনেক সুন্দর জায়গা, আমার এতগুলা ভালো লাগছে। আদিত্য নূরের গালে হাত বুলিয়ে বলল, তুমি খুশি হয়েছ? অনেক। আদিত্য মুচকি হেসে নূরের কপালে চুমু খেয়ে বলল, ব্যাস, শুধু এভাবেই খুশি থাক। আমার কাছে থাক। কখনো ছেড়ে যাস না পাখি। তোকে ছাড়া এই আদিত্য অস্তিত্বহীন। রাত 12টার পর বাড়ি ফিরল আদিত্য নূর। ততক্ষণে বিহানও বউ নিয়ে চলে এসেছে। নূর বাসায় নতুন বউ দেখতে ছুটে গেল তাদের রুমে। রুমে হিয়াকে খাটে বসানো হয়েছে। আবির বিহানের সাথে দাঁড়িয়ে নানান রকম মজা করছে। নূর রুমে ঢুকে দেখল বিহানের খাটে ফুল দিয়ে সাজানো। তা দেখে নূর কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, দেবরের খাটে এত ফুল কেন? আবির তখন মনে মনে বিহানকে জ্বালানোর আরেকটা কুবুদ্ধি আঁটল। নূরকে বলল, ভাবি এখানে বিড়াল মারা হবে বুঝেছ? আর বিড়াল মারার জন্যই এমন ফুলসজ্জা সাজিয়েছে। নূর আতঙ্কিত চোখে তাকিয়ে বলল, কি? বিড়াল মারবে? কেন? বিড়ালকে কেন মারবে? বিড়াল কি দোষ করেছে? সেটাই তো,
দেখো না ভাবি, কত নির্দয় এরা, অসহায় প্রাণী হত্যা করতে যাচ্ছে। আমার তো ভাবতেই কান্না পাচ্ছে। এই তোমরা আবার আমার বিড়াল ছানাকে মারবে না তো? দেখ, এটা কিন্তু করবে না একদম, না হলে নূর অনেক কাঁদবে। বিহান বেচারা থতমত খেয়ে বলল, না না ভাবি, এমন কিছুই না। আবির যা তো পাগল। ওর কথা হইনেন না। বিহান আবিরের পিঠে কিল মেরে বলল, ওই হালা, কি কচ ভাবিরে? আবির হেসে দিয়ে নূরকে আরো চেতিয়ে দিয়ে বলল, ভাবি, এদের কোনো ভরসা নেই, এরা তোমার বিড়ালকে মেরেও ফেলতে পারে। তাই বলি কি, তুমি এখানে বসে বসে ওদের পাহারা দাও যাতে বিড়াল মারতে না পারে। নূর আবিরের কথায় সহমত প্রকাশ করে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ দেবর, আমি আজ রাত এখানেই বসে থাকব, কাউকে বিড়াল মারতে দিব না। বলেই নূর বিছানার মাঝখানে উঠে দুম করে বসপ পড়ল। বেচারা বিহান আতকে উঠল। তাহলে কি ওর বাসর হবে না আজ? কটমটে চোখে তাকালো আবিরের দিকে। যেন চোখের মাঝ থেকে গ্রে প্রবমা বের হয়ে এসে ঝাঁঝরা করে দিবে আবিরকে। আবির তা দেখে শয়তানি হাসল। তখনই আদিত্য রুমে ঢুকল। নূরকে ওভাবে বসে থাকতে দেখে বলল, অ্যাঞ্জেল, ওখানে কেন বসে আছো? চলো রুমে যাই, ঘুমোতে হবে তো। নূর করা গলায় বলল, না, আমি যাব না, ওরা আমার বিড়াল মেরে ফেলবে, আমি আজ এখানেই থেকে পাহারা দিব। আদিত্য এবার ভ্যাবাচেকা খেয়ে গেল। আবিরের মিচকে হাসি দেখে বুঝতে পারল আবিরই কিছু রটিয়েছে। আদিত্য বলল, আরে এমন কিছুই করবে না ওরা, আবির মজা করেছে। তুমি আসো আমার সাথে, ওদের ঘুমুতে দাও। আদিত্য নূরের হাত ধরে নামাতে চাইলে নূর হাত ছাড়িয়ে জেদি স্বরে বলল, না না না, আমি যাব না, আমি আজ এখানেই থাকব। বলতে বলতে হিয়ার সাথে যেতে গেল নূর। হিয়া তখন বলল, থাক ভাইয়া, সমস্যা নেই, ভাবি এখানেই থাকুক। বিহানের মনে হল তার উপর ঠাস করে ঠাটা পড়ল এইমাত্র। কি বলে তার বউ? এ কেমন অবিচার হচ্ছে তার সাথে? আদিত্য বলল, না না, তা কি করে? নূর এখানে কিভাবে থাকবে? আমি ওকে নিয়ে যাচ্ছি। আদিত্য আবারও চেষ্টা করলে নূর আবারও জেদ ধরে বসে রইল। হিয়া আবারও বলল, থাক না ভাইয়া, কোনো সমস্যা হবে না। হিয়া বিহানকেও চোখের ইশারায় বুঝাল তার কথায় সায় দিয়ে আদিত্যকে একই কথা বলতে। বেচারা বিহান মনের বিরুদ্ধে গিয়ে জোর করে হাসিমুখ করার চেষ্টা করে ফিচেল কণ্ঠে বলল, হ্যাঁ আদি, হিয়া ঠিকই কইছে, ভাবি এইহানেই থাক, আমি না হয় বাইরে সোফায় গিয়া ঘুমাব। এদের দুজনের মধ্যে আবিরের দম ফাটানো হাসি পাচ্ছে, যা সে অনেক কষ্টে আটকে রেখেছে, যে কোনো সময় ফেটে পড়বে অবস্থা। আদিত্য বিহানের কানের কাছে আস্তে করে বলল, তোর হয়তো সমস্যা নেই, তবে আমার আছে, তুই তোর বউকে ছাড়া থাকতে পারবি, তবে আমি না। আমার তো চাই আমার বউ, বউকে ছাড়া আমার ঘুম হয় না। আদিত্য কিছু একটা ভেবে বলল, আচ্ছা অ্যাঞ্জেল, আমরা একটা কাজ করি, ওদেরকে বাইরে থেকে তালা মেরে দিয়ে যাই, তাহলে আর বিড়াল মারতে পারবে না, তাই না? নূর চমকিত কণ্ঠে বলল,
আরে হ্যাঁ, এটা ভালো বুদ্ধি, চলো তাই করি। আদিত্য হাফ ছেড়ে বাঁচল। বিহান আদিত্যর উদ্দেশ্যে বলল, ভাই, তোর উপকার তো আমার উপরে অনেক, তয় আইজকার ঋণটা সবচেয়ে বড় উপকার করলি। মাগার তোর এই উপকারের প্রতিদান জলদিই দিমু। বছরের মাথায় তোরে চাচা হওনের খুশি দিয়া। হাসল আদিত্য, তারপর নূরকে নিয়ে বেরিয়ে গেল। আবির যেতে যেতে বিহানের উদ্দেশ্যে বলল, শোন, ওয়ার্ল্ড কাপ জেতা চাই, সকালে খাট ভাঙা পাইলে ওয়ার্ল্ড কাপ তোর। বলেই হাসতে হাসতে বেরিয়ে গেল আবির। আজ সবাই মিলে আদিত্যদের খামার বাড়ি যাওয়ার প্ল্যান করেছে। বিহান আর হিয়ার বিয়ের 1 সপ্তাহ পার হয়ে গেছে। ওরা কোথাও বেড়াতে যায়নি, তাই এই উছিলায় সবাই বাইরে কোথাও যাওয়ার প্রোগ্রাম করেছে। গাজীপুরে আদিত্যদের খামার বাড়িতেই যাবে তাই। নূর তো বেড়াতে যাওয়ার কথা শোনা থেকেই চরম এক্সাইটেড। এতটাই এক্সাইটেড যে গত রাতভর ঘুমিয়ে আসেনি তার চোখে। রাতভর চোখ পিটপিট তাকিয়েছিল আর একটু পরপর সময় দেখছিল। তবে তার সময় দেখার চক্করে বেচারা আদিত্যর ঘুড়িমেরও 13:30 বাজিয়ে দিয়েছে নূর। রাতে 5 মিনিট পরপরই আদিত্যকে ঠেলে ঠেলে ডাক দিয়ে জিজ্ঞেস করে যাওয়ার সময় হলো কিনা। আদিত্য প্রথমত নূরের ডাকে ধরফরিয়ে ঘুম থেকে চোখ খোলে। ভাবে নূরের কিছু হয়েছে নাকি, কিন্তু নূর যখন জিজ্ঞেস করে, হিরো কয়টা বাজে? আমরা কখন যাব, আদিত্য বেচারা ভ্যাবাচেকা খেয়ে যায়। অসহায় সুরে বলে, মাত্র রাত 1টা বাজে অ্যাঞ্জেল, যাব তো সেই সকালবেলা, এখনো অনেক সময় আছে, তুমি ঘুমিয়ে পড়ো এখন। আদিত্য নূরকে বুকের উপর নিয়ে মাথায় হাত বুলিয়ে দেয় তাকে ঘুম পাড়ানোর উদ্দেশ্যে। এভাবে একসময় আদিত্য আবারও গভীর ঘুমে তলিয়ে যায়, কিন্তু নূরের চোখে ঘুমতো দূরের কথা, ঘুমের বাড়ির কাজের বুয়াও আসে না চোখে। সে আদিত্যর বুকে মাথা রেখে পিটপিট করে তাকিয়ে থাকে। মিনিট 5 পর আবারও আদিত্যকে ডাকল নূর। আদিত্য ঘুমে ঢুলুঢুলু চোখে অনেক কষ্টে আবারও তাকাল। নূর আবারও জিজ্ঞেস করল, কয়টা বাজে, কখন যাব? আদিত্যর করুণ অবস্থা। এভাবেই নূর একটু পরপর জিজ্ঞেস করছে আর আদিত্য ঘুমের ঘোরেই হুহা জবাব দিচ্ছে। ভোর রাতের দিকে আদিত্য আর নূরের ডাকে সাড়া দেওয়ারও শক্তি পেল না। আদিত্যর সাড়া না পেয়ে নূর এবার আদিত্যর মুখের উপর ঝুঁকে হাতের আঙুল দিয়ে আদিত্যর চোখের বন্ধ পাতা 2 দিকে টেনে খুলে ধরল। তারপর বলল, এই হিরো, আর কতক্ষণ লাগবে সকাল হতে? এভাবেই বেচারা আদিত্যর সারাটা রাত নূরের অত্যাচারে বরবাদ। ভোরের আলো ঘরে পৌঁছাতেই নূর লাফিয়ে ওঠে বিছানা থেকে। 2 হাতে আদিত্যকে ধাক্কাতে ধাক্কাতে উৎসুক কণ্ঠে বলে, এই হিরো হিরো, ওঠো ওঠো, সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠো, মামার বাড়ি খামার বাড়ি যাব না। বেচারা আদিত্য উঠবে কি? সারারাত ঘুমোতে না পেরে এখন চোখ খোলারও ক্ষমতা পাচ্ছে না সে। যেন আঠার মতো লেগে গেছে চোখের পাতা। নূর তো সজোরে ঠেলেই যাচ্ছে আর বলছে, এই হিরো, ওঠো না কেন? আর কত ঘুমাবে? এত ঘুমায় মানুষ, ওরা সবাই আমাদের রেখে চলে যাবে মামার বাড়ি। আরে ওঠো না। নূরের এমন এলোপাতাড়ি ধাক্কিয়ে ধাক্কিয়ে ঠেলার চোটে বেচারা আদিত্য একসময় বিছানা থেকে গড়ে পড়েই গেল।
পড়ে গিয়ে ধরফরিয়ে চোখ খুলে এলোমেলো তাকাতে লাগল সে। বুঝে উঠতে পারল না তার সাথে ঘটলটা কি। বুঝতে পারল যখন নূর সামনে এসে তাড়া দিয়ে বলল, আরে এখন আবার বসে রইলে কেন? তুমি না অনেক আলসে হয়ে গেছো হিরো। এত কেউ ঘুমায়, আমার মতো একটু কম ঘুমানো শেখ। আদিত্য অসহায় হেসে বলল, তোমার মতো কি আর আমার হওয়ার ক্ষমতা আছে অ্যাঞ্জেল? তুমি তো একটাই পিচ দুনিয়াতে। আরে এসব ছাড়, তুমি ওঠো না জলদি, আমরা মামার বাড়ি যাব না। তাড়াতাড়ি রেডি হও। বলতে বলতে নূর আদিত্যর হাত ধরে টেনে তুলতে চাইল তাকে। আদিত্য নিজেই উঠে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে বলল, মামার বাড়ি? কোনো মামার বাড়ি? আরে তুমি তো কাল বললে আমরা মামার বাড়ি যাব। মাথা নেড়ে হাসল আদিত্য। তার নূরপাখিটা আবারও শব্দ গুলিয়ে ফেলেছে। খামার বাড়িকে মামার বাড়ি বলছে? কিউটের ডিব্বা তার নূরপাখিটা। নূরের তোড়জোড়ে আদিত্য সহ সকলেই সকাল সকালই রেডি হয়ে বের হল বাসার বাইরে। নূর অতি উচ্ছ্বসিত হয়ে সবার আগে নাচতে নাচতে বেরিয়ে এলো। পিছে পিছে আদিত্য, বিহান আর হিয়াও এলো। বাইরে এসে দেখল আবির গাড়ির উপর বসে তবলা বাজানোর মতো করে দুই হাত গাড়ির সাথে বাজাচ্ছে। নূর হাসিমুখে তার সামনে গিয়ে বলল, আরে দেবর তুমি ওখানে কি করছ? বিহান এগিয়ে এসে বলল, আরে ভাবি ও ওর নতুন বিজনেসের প্র্যাকটিস করতাছে। কিসের বিজনেস? গান গাইয়া গাইয়া ভিক্ষা চাউনের বিজনেস। বিহানের হেসে দিল সবাই। আবির ঋষি মণিদের মতো ভঙ্গি করে বলল, এই দুনিয়াতে সবাই আমরা ভিক্ষুকরে পাগলা। এক একজন এক এক রকম জিনিস দানের ভিক্ষা চায়। মাইয়ারা আবিরকে পাওয়ার ভিক্ষা চায়, মাইয়ার বাপেরা আবিরকে সরানোর ভিক্ষা চায়। আমার এত জনপ্রিয়তা দেখে পাবলিক আমার মতো হওয়ার ভিক্ষা চায়। আর বিহাইন্না তার বউয়ের হাত থেকে বাঁচার ভিক্ষা চায়। দুনিয়াটা এক ভিক্ষার কারখানা বুঝলি? বিহান চোখ কুঁচকে বলল, ওই হালা কচ, আমি বউয়ের কাছ থাইকা বাচুম কেলা? আমি তো হ্যার জালে আরো 5 বার চাই। বলেই হিয়ার দিকে তাকিয়ে চোখ টিপ মারল বিহান। বিপরীতে হিয়ার গরম চোখের চাহনি পেল। নূর আবারও তাগাদা দিয়ে বলল, আরে চলো এখন, মামার বাড়ি যেতে দেরি হয়ে যাচ্ছে তো। আবির ঝট করে এক লাফে নিচে নেমে দাঁড়িয়ে চকিত কণ্ঠে বলল, মামার বাড়ি? আমরা মামার বাড়ি যাচ্ছি? নূর বলল, হ্যাঁ মামার বাড়ি তো যাচ্ছি। আবির শোকাহত ভঙ্গিতে মেলোড্রামা করে বলল, ধোকা, ধোকা হয়েছে আমার সাথে। এই মাছুম নাদান বাচ্চা ছেলেটার সাথে এভাবে ধোকা করতে পারলি তোরা? খামার বাড়ি যাওয়ার স্বপ্ন দেখিয়ে এখন মামার বাড়ি নিয়ে যাচ্ছিস। এটা তো সেরকম হয়ে গেল যে টম ক্রুজের মুভির লোভ দেখিয়ে শেষে অনন্ত জলিলের ছবি দেখায়া হার্ট অ্যাটাক দিয়ে দিলি। এতবার ধোকা দেওয়ার আগে তোদের কিডনিতে বাঁধল না? কেউ একটু চুড়ি এনে দে। হাত আছড়ে চুরি ভাঙতে পারলে এই শোক প্রকাশ হতো। মাম্মি। ন্যাকা কান্নার নাটক করতে লাগলো আবির। পরপরই বলল, বাই দ্য ওয়ে ভাবি, তোমার মামার বাড়ি সুন্দরী বোনের দলবল আছে নাকি? না মানে তাহলে নিজেকে সান্ত্বনা দিতে পারতাম তাই আর কি। আদিত্য বিরক্তিকর সুরে বলল,
আরে নূর খামার বাড়ির কথাই বলছে ইডিয়ট। চল এখন। ও আচ্ছা আগে বলবি তো। হ্যাঁ হ্যাঁ চলো ভাবি মামার বাড়ি যাই। আয় ছেলেরা আয় ভাবিরা। মামার বাড়ি যাই। সবাই হেসে দিয়ে গাড়িতে উঠল। আদিত্য ড্রাইভিং সিটে আর আবির তার পাশের সিটে বসল। নূর, বিহান আর হিয়া পেছনের সিটে বসল। গাড়ি স্টার্ট দিয়ে রওয়ানা হল। সবাই মিলে হই হুল্লোড় আর মজা করতে লাগল। আদিত্য একটা চিপসের প্যাকেট বের করে নূরকে দিল খেতে। বেড়াতে যাওয়ার আনন্দে সকালে খাইনি তার অ্যাঞ্জেলটা। নূর প্যাকেট খুলে চিপস খাওয়া শুরু করল। বাকিদেরকেও তার চিপস অফার করল। আবির নিল কয়েকটা। বিহান না করল, বলল সে খাবে না। তা শুনে আবির দুষ্টুমি করে বলল, হ্যাঁ হ্যাঁ তা খাবি কেন? এখন তো লিপস্টিকই তোর একমাত্র খাবার। ওটা ছাড়া আর কিছু কি মুখে ধরবে? আদিত্য পাশ থেকে চোখ গরম করে বলল, শাট আপ ইডিয়ট। নূর আছে এখানে তা মাথায় আছে তোর? বিহানও বলল, থাকবো কেমতে? হালার মাথায় তো খালি অশ্লীলতায় ভরা। পইচা গেছে গা পুরা। হিয়া বেচারি এদিকে লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে। আবিরটা আসলেই খুব বাজি। কিন্তু নূর বুঝতে না পেরে বলল, লিপস্টিক আবার খাওয়া যায় নাকি? আবির জবাবে বলল, হ্যাঁ যায় ভাবি। শুধু ছেলেরা খেতে পারে। তাই? হিরো, তুমিও খাবে লিপস্টিক? কেশে উঠল আদিত্য। আর বাকিরা হেসে গড়াগড়ি। আবির আদিত্যের উদ্দেশ্যে বলল, বলো না হিরোজি তুমি কবে লিপস্টিক খাবে? ভাবি ওয়ান্টস টু নো। আদিত্য কটমটে চোখে তাকালো আবিরের দিকে। আবির আবারও হেসে দিল। আদিত্য নূরের উদ্দেশ্যে বলল, আবির মজা করছে অ্যাঞ্জেল। ওর কথায় কান দিও না। আচ্ছা। আবির মিউজিক সিস্টেমে গান প্লে করল। বসে বসেই নাচতে লাগল সবাই। এভাবে আনন্দ উল্লাসের মাঝেই ওরা খামার বাড়ি এসে পৌঁছাল। গাড়ি থেকে একে একে নামল সবাই। নূর তো চারপাশটা বিস্ময় ভরা নজরে দেখছে শুধু। অনেক বড় এরিয়া জুড়ে নিয়ে এই খামার বাড়িটা। চারপাশে গাছগাছালিতে ভরা এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশ এখানে। আদিত্য নূরের কাছে এসে এক হাতে নূরের কাঁধ আলতো করে জড়িয়ে ধরে মুচকি হেসে বলল, পছন্দ হয়েছে তোমার অ্যাঞ্জেল? নূর প্রফুল্লিত হাসি মুখে বলল, অনেক পছন্দ হয়েছে হিরো। অনেক সুন্দর মামার বাড়ি। আচ্ছা চলো আগে ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। তারপর ভালো করে ঘুরে দেখবে। না, আমি এখনই দেখব। আমাকে দেখাও না হিরো। জার্নি করে এসেছো একটু রেস্ট করো। তারপর না হয় দেখো। না 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 আমি এখনই দেখব। দেখব মানে দেখব। আচ্ছা বাবা ঠিক আছে চলো দেখাচ্ছি। আদিত্য নূরকে নিয়ে ঘুরে ঘুরে খামার বাড়ি দেখাতে লাগল। সাথে আবির, বিহান আর হিয়াও দেখছে। খামার বাড়ির এক সাইডে শুধু নানা ধরনের পশুপাখি রাখা আছে। এদের দেখাশোনার জন্য লোকও আছে। নূর তো সেসব দেখে ভীষণ খুশি। আনন্দিত মনে এদিক ওদিক আত্মহারা হয়ে ছুটতে লাগল সে। আর পশুপাখিগুলোর সাথে খেলতে লাগল। আদিত্য তার অ্যাঞ্জেলের খুশি দেখে তৃপ্তির হাসি হাসছে। খামার বাড়িতে ঘোড়া রাস্তাবলও রয়েছে।
তার সামনেই ঘোড়া দৌড়ানোর জন্য বিশাল ঘেরাও করা মাঠও আছে। আদিত্য ঘোড়ার রক্ষণাবেক্ষণে কর্মরত কর্মীর সাথে কুশলাদি বিনিময় করল। জানতে চাইল ঘোড়াসহ সব প্রাণীর যত্ন ঠিকমতো হচ্ছে কিনা। কর্মী জানালো সব ঠিক চলছে। আদিত্য ওর পছন্দের ঘোড়াটির কাছে গিয়ে দাঁড়ালো। গলায় হাত বুলিয়ে দিল তার। ঘোড়াটিও অনুগত স্বরূপ মাথা নাড়াল। এটা আদিত্যর সবচেয়ে পছন্দের ঘোড়া। ছোট থেকে তার সাথে বন্ধুত্ব। আদিত্য ঘোড়াটির নাম দিয়েছে শমশের। আদিত্য শমশেরের গলা মাথায় হাত বুলিয়ে বলল, কেমন আছিস শমশের? তুই তো আরো হ্যান্ডসাম হয়ে গেছিস দেখছি। আবির পাশ থেকে বলল, আরে শমশের ঘোড়াদের আবির হতে চায় বুঝলি। সব ঘড়িগুলোর সাথে রঙ্গলীলা করবে সে। হাসল আদিত্য। বিহান বলল, আইজকা শমশেরের সওয়ারি করবি না? অনেক দিন হইল তো শমশেরকে নিয়া সওয়ারি করিস না। নূর উৎসুক কণ্ঠে বলল, আরে বাহ, তুমি ঘোড়ায় চড়ে দৌড়াতে পারো হিরো। আমিও উঠব, আমানেও নেও না। উঠবে তুমি? আচ্ছা এসো। আদিত্য নূরের কোমর ধরে উঁচু করে তাকে ঘোড়ার উপর বসাল। তারপর নিজে নূরের পেছনে উঠে বসল। নূরের দুই পাশ দিয়ে দুই হাত সামনে নিয়ে ঘোড়ার লাগামের দড়ি ধরল। আদিত্যর মাথা নূরের কাঁধে। এভাবেই ঘোড়া দৌড়ানো শুরু করলো আদিত্য। প্রথমে একটু আস্তে আস্তে চালালো যাতে নূর ভয় না পায়। নূরের ভীষণ মজা লাগছে। নূর আদিত্যকে বলল আরো জোরে চালাতে। আদিত্য ঘোড়া দৌড়ের স্পিড বাড়াল। জোরে দৌড়াচ্ছে ঘোড়া। নূর আনন্দিত মনে খিলখিল করে হাসছে আর দুহাতে তালি বাজাচ্ছে। নিজেকে এখন রূপকথার রাজকুমারী মনে হচ্ছে আর আদিত্য তার রাজকুমার। আর এই ঘোড়াটা হল পঙ্খিরাজ ঘোড়া। তার রাজকুমার পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে নিয়ে যাচ্ছে তাকে। অনেক আনন্দ লাগছে নূরের। আবির নিজের ডিএসএলআর ক্যামেরা বের করে তাদের এই আনন্দঘন মুহূর্তটা ক্যামেরাবন্দি করে নিল। ঘোড়সওয়ারি শেষে সবাই এবার একটু বাসার ভেতর এলো ফ্রেশ হয়ে কিছু হালকা নাস্তা করতে। হিয়া ফ্রেশ হয়ে রুমের বাইরে আসতে নিলেই বিহান তাকে আটকে দিল। হাত ধরে টান দিয়ে ফেলল নিজের বাহুডোরের কারাগারে। হিয়া চোখ গরম করে তাকিয়ে বলল, আরে আরে কি করছো? কেউ চলে আসবে তো। আছলে আছুক গা। আমি আমার বউরে ধরছি পাশের বাড়ির জরিনারে না। হুনো, আমার চুম্মা চাই এহুনি। আগে চুম্মা দাও তাইলে যাইতে দিমু। কি বলছো? পাগল হয়ে গেছো তুমি? এটা কি আমাদের রুম পেয়েছ? যে কোনো সময় যে কেউ চলে আসতে পারে, প্লিজ ছাড়ো। না ছাড়ুম না। আগে চুম্মা চাই আমার। নাইলে ছাড়ুন নাই। দেখ পাগলামি করো না প্লিজ। ছেড়ে দাও। উহুম, আগে চুম্মা। হিয়া পড়ে গেল মুসিবতে। এদিকে কে কখন এসে পড়ে তার ঠিক নেই। বিহানের কাছ থেকে ছাড়া পেতে হিয়া দুষ্টুমি করে বিহানের পায়ের উপর নিজের পা দিয়ে গুথা মারল। বিহান একটু ব্যথা পেয়ে হিয়াকে ছেড়ে দিয়ে নিজের পা ঝাঁকাতে লাগল। সেই সুযোগে হিয়া দৌড়ে পালাতে চাইল। তা দেখে বিহানও দৌড়ে গিয়ে পেছনে থেকে হিয়ার হাত ধরে ফেলল। তাকে দেয়ালের সাথে আটকে ধরে বলল, এখন পালাও দেখি কিভাবে পারো। চুম্মা তো আমি লইয়াই ছাড়মু।
বিহান এক হাতে হিয়ার দুই হাত পেছনে মুচড়ে চেপে ধরল, আর এক হাত থুতনির নিচে গলায় ধরে তার মুখটা উঁচু করে ধরল। অতঃপর তার কার্য সিদ্ধি করার উদ্দেশ্যে হিয়ার ঠোঁটের দিকে এগুতে লাগল। ঠিক তখনই নূর এসে পড়ল সেখানে। সে হিয়াকে ডাকতেই এসেছিল। দরজার কাছে এসে তাদের ওই অবস্থান দেখে অবুঝ নূর অন্য কিছুই ভেবে নেয়। সেইভাবে বিহান হিয়ার গলা টিপে ধরে মারতে চাইছে তাকে। আর সেই ভাবনা অনুযায়ী নূর আতঙ্কিত স্বরে চিল্লিয়ে উঠে বলল, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও, দেবর মেরে ফেলল যাকে। নূরের চিল্লানিতে বেচারা বিহান থতমত খেয়ে দ্রুত ছেড়ে দিল হিয়াকে। অপ্রস্তুত অবস্থায় পড়ে গেল দুজনেই। নূরের চিল্লানিতে আদিত্য আর আবিরও দৌড়ে এসে হাজির হল সেখানে। আদিত্য নূরকে ধরে চিন্তিত স্বরে বলল, কি হয়েছে অ্যাঞ্জেল, চিল্লাচ্ছ কেন? নূর জানাল, আরে বিহান দেবর যাকে গলা টিপে মেরে ফেলছে, ওকে বাঁচাও তোমরা। এবার আদিত্য থতমত খেয়ে গেল। বিহানের দিকে তাকাতেই বেচারা বিহান আরো যেন অপ্রস্তুত হয়ে পড়ল। হিয়া তো পারছে না মাটি ভাগ করে তাতে ঢুকে যেতে। আদিত্য ব্যাপারটা বুঝতে পেরে সেও অস্বস্তিতে পড়ে গেল ভীষণ। তবে আবিরের ঠোঁটে বাঁকা হাসি ঝুলল। ঘটনার সত্যতা বুঝতে পেরে তা আরও ঘাটিয়ে নাড়িভুড়ি বের করার দুষ্টু বুদ্ধিতে লেগে পড়ল সে। আতঙ্কিত হওয়ার ভঙ্গিতে বলল, কি বলো ভাবি, গলা টিপে মেরে ফেলছিল? ছি 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 ছি, তুই এমনটা করতে পারলি বিহান। মানলাম বউয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছিস, তাই বলে খুব করবি? এতটা নিচে নামতে পারলি তুই? আমার তো ভাবতেও অবাক লাগছে যে তোর মতো জল্লাদ আমার বন্ধু। লজ্জায় আমার নাক, চোখ, কান সব কাটা যাচ্ছে। আমার বন্ধু হয়ে তুই এমনটা করলি। দুঃখে কলিজায় ডায়রিয়া হয়ে যাচ্ছে আমার। মানুষ যখন জানবে তখন আমার হাতে ছুরি দিয়ে কেটে লিখে দিবে আমি খুনির বন্ধু। এই অভিশাপ নিয়ে কিভাবে বাঁচব আমি? মন চাচ্ছে উর্ফি জাভেদের ছবি দেখে সুইসাইড করে ফেলি। এ জীবন রেখে আর কি লাভ? আদিত্য দাঁতে দাঁত চেপে বলল, তুই কি একটু অফ যাবি? আর নূর, চলো এখান থেকে। দেবর মারছে না, ওরা এমনি খেলা করছে। আবিরও পাশ থেকে বলল, হ্যাঁ ভাবি, খেলা হচ্ছে খেলা। বলেই দুষ্টু হেসে সরে গেল আবির। আর আদিত্যও কোনোরকমে বুঝিয়ে নিয়ে গেল নূরকে। ওরা যেতেই হিয়া কটমটে চোখে বিহানের দিকে তাকিয়ে বলল, হয়েছে এখন, চুম্মা নেও এখন, অসভ্য লোক। বলেই রাগ দেখিয়ে চলে গেল হিয়া। বেচারা বিহান দুকুলি হারাল। চুম্মা তো পেলি না, তার উপর আবার বউ খেপে গেল। না জানি এখন ওর কি হাল করবে। বাইরে এসে সবাই আনন্দ ফুর্তি করছে। নূর চঞ্চল হয়ে ছুটছে এদিক ওদিক, আর আদিত্য তার পিছু ছুটছে এটা দেখতে যে কোথাও চোট না পায়। অনেক বলে কয় তাকে কিছু খাওয়ানোর জন্য বসালো শেষমেশ। নিজের হাতে নুডলস মুখে তুলে দিল নূরের। অন্য পাশে বেচারা বিহান তার রেগে থাকা বউকে মানানোর চেষ্টায় লেগে আছে। আর আবির সুইমিং পুলের চেয়ারে বসে সবকিছু ক্যামেরায় ভিডিও করছে। কিছুক্ষণ পর ওর পাশে এসে বসল আদিত্য। আবিরের কাঁধে হাত রেখে বলল, শুধু কি বন্ধুদের আনন্দই দেখে যাবি? নিজে কি আমাদের মতো এমন খুশি চাস না?
দেখ, আমি জানি তোর জীবন থেকে অনেক অভিযোগ আছে, তাই হয়তো সম্পর্ক গড়া থেকে সবসময় পালিয়ে বেড়াস। তবে ফেরারি পাখিদেরও একসময় কুলায় ফিরতে হয়, তাদেরও একটা স্থায়িত্ব দরকার হয়। তাই সময় থাকতে নিজের অনুভূতিটা বোঝ, না হলে ভালোবাসা হারালে অনেক কষ্ট পাবি তুই। ভেবে দেখিস আমার কথা। কথাগুলো বলেই উঠে গেল আবার আদিত্য। আবির স্থির হল কেমন, চোখের পর্দায় ভেসে উঠল আহানার মুখখানা। চলবে।